প্রশ্ন উঠেছে, এই পরীক্ষা বিভিন্নভাবে দুর্নীতির দায়ে এনটিএকে অভিযুক্ত করা হয়েছে এবং আমরা আজকে আমাদের মিছিল থেকে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা বাতিল করা, স্থগিত করা এবং এই পরীক্ষার সাথে দুর্নীতি ছড়িয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার খবরদার কথা নয়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে মাঠে দেখছেন আপনারা। মিছিল চলছে, মিছিলটা হচ্ছে সম্প্রতি নেট যে কেলেঙ্কারি, সেই সাথে এরা যে হাসপাতালগুলিকে বেসরকারিকরণের দিকে রাজ্য সরকারের যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে আমরা পেয়ে গিয়েছি এই যে যারা মিছিলের উদ্যোক্তা, তাদের যিনি প্রধান ডক্টর মিহির লাল রায়কে। বীরভূম আজকে মিছিল কেন? আমরা সবাই জানি আমাদের সম্প্রতি আমাদের দেশে আমরা জানি নিট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে সেটা শুধু আমাদের দেশে বিরল তাই নয়, অনেকেই মনে করছেন যে সারা পৃথিবীতে এত বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি আর হয়। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের সংখ্যা ছিল দিব্যাজ্যোতি প্রকল্প কি হবে, এবং আমাদের যে সংখ্যা বাস্তবে পরিণত হলো বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভয়ঙ্কর বিপর্যয় যেটা আসছে সেটা হচ্ছে স্কুল একত্রীকরণ। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আর হচ্ছে যে একটা দুর্নীতিগ্রস্ত বেসরকারি প্রতিষ্ঠান তারা মেডিকেল কলেজ করবে, তাদেরকে আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী রেফারেল হাসপাতাল আইজিএম ব্যবহার চুপিসারে দেওয়া হয়েছে। সরকারের এইসব কাজকর্মের বিরুদ্ধে আজকের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ প্রতিবাদ। সর্বশেষ কথা হচ্ছে এনটিএ, এই নেট ইত্যাদি পরিচালনায় রয়েছে, কিন্তু এনটিএ এখনো ভাঙা হয়নি। এই জায়গায় কি বলবেন? পরবর্তী দাবি কি? আমাদের দাবি হচ্ছে এনটিএকে বাতিল করতে হবে। আমরা এই ধরনের সেন্ট্রালাইজড এক্সামিনেশন সিস্টেম আর বিশেষ করে এনটিএ আমরা চাইছি না, এটা দুর্নীতিগ্রস্ত। অনেক ধন্যবাদ। আমরা মিছিল শেষ হচ্ছে, মিছিলের পরে সভাও হবে, সেখান থেকেও আপনাদের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিঘাত চলছে, যে আঘাত চলছে, সে আঘাতের বিরুদ্ধে আমাদের সবাই লড়াই করতে হবে। যখন ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবি নিয়ে রাস্তায় অবরোধ করে, তখন সে মন্ডলের বিজেপি নেতারা তাদেরকে মারধর করে হসপিটালে ভর্তি করে, যেটা অন্য রাজ্যে দেখা যায় না, আমাদের ত্রিপুরা রাজ্যে দেখা যায় রতনলাল নাথের বাসায়। সেটা আমাদের ত্রিপুরা রাজ্যে দেখা যায়। বিগত 25 বছরে কোনো ছাত্রছাত্রী শিক্ষকের জন্য রাস্তা অবরোধ করতে হয় না, ত্রিপুরা রাজ্যে করতে হয়, সেটা রতনলাল নাথের বাসায়, যেটা ত্রিপুরাতে দেখা যায়, অন্য রাজ্যে দেখা যায় না। এটা হলো বাস্তবতা। আর এই বাস্তবতাকে স্বীকার করে সে নির্লজ্জ শিক্ষামন্ত্রী দেশের এখন অব্দি পার্লামেন্টে বসে মুশকি মুশকি হাসি দিচ্ছেন যে ভারতবর্ষের সবচেয়ে বড় কেলেঙ্কারি নিটের কেলেঙ্কারি নিয়ে একটি কথা তিনি বলছেন না। এগুলো আমাদের অবস্থা। তার জন্য আমি বলবো कि मोदी जी इतना भी मत डराइए, मोदी जी इतना भी मत डराइए कि डर से ही हमारा डर उठ जाए, और इतना भी हमको मत पीछे ढकेलिए, क्योंकि हम लड़ाई करना जानते हैं और हम अपने हक की लड़ाई के लिए आगे बढ़ना जानते हैं। ये কথাটাকে বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, রেভলিউশন লং লিভ। বন্ধুগণ, আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি এই সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন। সারা দেশ আজ নিট কেলেঙ্কারিতে আলোড়িত। এর সাথে এই দেশের 24 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য জড়িত, তাদের ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে। সারা দেশ জুড়ে আওয়াজ উঠছে নিট কেলেঙ্কারি তদন্ত চাই। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্ত ঘোষণা করেছে। আমরা প্রতিদিন কাগজে দেখছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, বিভিন্ন রাজ্য থেকে
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিবিআই অনেককে গ্রেপ্তার করছে। কাগজে বেরোচ্ছে এই যে নিট কেলেঙ্কারিতে যে অর্থ জড়িত তা কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। আমরা যারা দেশের এবং শিক্ষার ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করি, আমাদের বক্তব্য হচ্ছে সিবিআই এর তদন্তে হবে না, নিট কেলেঙ্কারির গোড়ায় যেতে হবে এবং এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতি কিংবা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করা, বিচার বিভাগীয় তদন্ত। এটা আমাদের প্রথম দাবি। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে 2024-এর নিট পরীক্ষা বাতিল করতে হবে। শুধু 2024-এর নিট বাতিল করা নয়, আমরা দাবি করছি দীর্ঘদিন ধরেই এই দাবি ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে দাবি উঠছিল। কি দাবি? যে নিট পরীক্ষার প্রয়োজন নেই, নিট বাতিল করতে হবে। নিটের বদলে 2017-এর পূর্বে মেডিকেল কোর্সে ভর্তি হওয়ার জন্য, স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য যারা ইচ্ছুক ভর্তি হতে, তাদেরকে বাছাই করার জন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ফিরে যাওয়া প্রয়োজন, অথবা সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কথাবার্তা বলে একটি উন্নতর পদ্ধতি তৈরি করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই নিট নয়। কেন নিট নয়? আপনারা জানেন 2017 সালে কেন্দ্রীয় সরকার স্নাতক স্তরে মেডিকেল ভর্তির ক্ষেত্রে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট চালু করে। এর আগে আমাদের দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মেডিকেলে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন রাজ্যের এন্ট্রান্স এক্সাম ছিল। বিভিন্ন রাজ্যের এন্ট্রান্স এক্সামের মাধ্যমে যোগ্য পরীক্ষার্থীদের বাছাই করা হতো। সেই পদ্ধতি নিয়ে অল্প বিস্তর অভিযোগ থাকলেও সেই পদ্ধতিতে এত বড় দুর্নীতি কিংবা এত বড় কেলেঙ্কারি হয়নি। তাহলে হঠাৎ করে 2017 সনে কেন কেন্দ্রীয় সরকার সারা দেশে মেডিকেল কোর্সে ভর্তির জন্য একটিমাত্র প্রবেশিকা পরীক্ষা চালু করলেন, যার নাম দেওয়া হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সংক্ষেপে নিট। এবং এর ফলে আজকে যে 2024-এর নিট কেলেঙ্কারি, সেটা হচ্ছে 2017-র সিদ্ধান্তের ফলশ্রুতি। এবং 2017-র কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত আরএসএস বিজেপির সরকারের সিদ্ধান্তের পেছনে একটি জঘন্য রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, একটি আধিপত্যকারী রাজনীতি ছিল এবং সারা দেশে একটা মডেল জোর করে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ছিল। তখনই প্রস্তুতি ছিল এই যে সারা দেশ জুড়ে একটিমাত্র নিট পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, এর পরিণতি আগামী দিনে ভয়ঙ্কর হবে। তখনই আশঙ্কা করা হয়েছিল যে এর ফলে কি হবে। এর ফলে গরিব, মধ্যবিত্ত, দলিত, নিম্নবিত্ত, আদিবাসী, তফসিলি অংশের ছেলে মেয়েদের মেডিকেল পরীক্ষায় প্রবেশের পথ বন্ধ হয়ে যাবে। এর ফলে কারা লাভবান হবে? নিটের ফলে লাভবান হবে আপনার উচ্চ শিক্ষিত শহরের এলিটরা, উচ্চবর্ণের অভিজাত সম্প্রদায়ের ছেলেমেয়েরা। কারণ আমি একজন নাগরিক হিসেবে বলছি তা নয়, এই দেশের শিক্ষাবিদরা, এই দেশের চিন্তাবিদরা সবাই বলছে এই যে মাল্টিপল চয়েস সিস্টেম, 180টি প্রশ্নের উত্তর দিতে হবে, ক্র্যাক করতে হবে, কাস্ট নম্বর কোথাও এবার 164, এটা এ দিয়ে কোনোদিন মেধার যাচাই হয় না, এ দিয়ে যোগ্যতার যাচাই হয় না, এ দিয়ে যোগ্য প্রার্থীদের বাছাই করা যায় না। এর ফলে কি হয়? এর ফলে অবস্থাপন্ন ঘরের ছেলেমেয়েরা এবং যারা মূলত সিবিএসই পাঠ্যক্রম অনুসরণ করে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন, তারাই সুবিধা পাবেন। এবং ক্রমশ গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দলিত, তফসিলি অংশের ছেলেমেয়েরা পিছিয়ে যাবে। এবং ভারতবর্ষের মতো বহুভাষী, বহু বৈচিত্র্যের একটি দেশে এই ধরনের এককেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বিপর্যয় ডেকে আনবে। তখন 2017 সালে যখন এই কথাটা বলা হয়েছিল, অনেকেই একে একে আমল দেননি। তখন বিজেপি আরএসএস এর বুলডোজার চলছিল, সারা দেশে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। তখন আমরা এই কথা বলেছিলাম যে এটা হচ্ছে অসাংবিধানিক। কেন অসাংবিধানিক বলা হয়েছিল? যে শিক্ষা হচ্ছে বর্তমানে আমাদের সংবিধানের যুগ্ম তালিকায়
যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত কোনো বিষয়বস্তুর উপর যদি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাহলে একটি যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় সবার সাথে কথা বলে সমস্ত রাজ্য সরকারের মতামত নিয়ে, শুধু রাজ্য সরকারগুলোর মতামত নয়, বিভিন্ন অংশের মানুষের মতামত, বিশেষ করে ছাত্রদের, শিক্ষকদের, অধ্যাপকদের, শিক্ষা অনুরাগী মানুষদের মতামত নিয়ে আমাকে একটি ব্যবস্থা চালু করতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা না করে নিট চাপিয়ে দিল। এবং এই নিট চাপানোর দায়িত্ব কাকে দিল দেখুন, কত বড় ছেলে খেলা। তো এবছর কতজন পরীক্ষা দিয়েছিল? 23,32,000-এর উপর ছাত্রছাত্রী সারা দেশে, এই 25,000 কেন্দ্রে, দেশের বাইরে তারা নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আমরা অবাক হয়ে যাব, আজকে কেলেঙ্কারির পর সমস্ত তথ্য বেরিয়ে আসছে। কারা নিট পরিচালনা করছে? নিট পরিচালনা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এটা কি কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থা? এটা কি কোনো রাজ্য সরকারের সংস্থা? এনটিএ কি কোনো অধিকৃত সংস্থা? উত্তর না। এনটিএ রাজ্য সরকারের সংস্থা নয়, এনটিএ কেন্দ্রীয় সরকারের সংস্থা নয়, এনটিএ কোনো পাবলিক সেক্টর ইউনিট নয়। এনটিএ হচ্ছে একটি সোসাইটি, রেজিস্টার্ড সোসাইটি, এবং তার একটি বেসরকারি সংস্থা। এবং খোঁজ দিয়ে দেখা যাবে এর সাথে যুক্ত আছে আরএসএস, বিজেপির মাথারা। তাদেরকে দায়িত্ব দেওয়া হয় শুধু নিট নয়, আমাদের দেশের সমস্ত প্রবেশিকা পরীক্ষা। আজকে সমস্ত ব্যবস্থাকে একটি নেটের আওতায় নিয়ে যাওয়া হচ্ছে, এনটিএ এর আওতায়। এবং এনটিএ তে কারা? এনটিএ তে মাত্র 25 জন কর্মচারী, 25 জন সর্বক্ষণের বেতনভুক কর্মচারীকে দিয়ে 24 লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে। তাই আজকে এই কেলেঙ্কারি আমাদের সামনে জোরালো সুযোগ করে দিয়েছে, এই ব্যবস্থাটাকে বাতিল করতে হবে। আপনারা জানেন এই নিটের ফলে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে। গত 7 বছরে কমপক্ষে 100 ছাত্রছাত্রী সুইসাইড করতে বাধ্য হয়েছে। এবং যখন নিট তৈরি করা হলো, তখন তামিলনাড়ু সরকার একটি বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিল। এবং বিচার বিভাগীয় কমিশন বছর 2 পূর্বে তাদের রিপোর্ট তামিলনাড়ু সরকারের কাছে জমা দিয়েছে। সেই রিপোর্টে মাদ্রাজ হাইকোর্টের কর্মরত বিচারপতি বলেছেন, নিট হচ্ছে একটি অসাংবিধানিক ব্যবস্থা, এর কোনো সাংবিধানিক বৈধতা নেই, এর কোনো সাংবিধানিক অনুমোদন নেই। এবং তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেখিয়েছেন নিটের ফলে গরিব অংশের ছেলে মেয়েদের, নিম্নবিত্ত অংশের ছেলে মেয়েদের, গ্রামের ছেলে মেয়েদের, তফসিলি অংশের ছেলে মেয়েদের মেডিকেলে পড়ার সুযোগ দিন দিন কমে যাচ্ছে। তারা 2016 আগের ছবি, 2017 আগের ছবি, আর 2017, 18, 19, 20, 22 অব্দি সমস্ত তথ্য ডেটা বিশ্লেষণ করে দেখিয়েছেন নিট হচ্ছে না হেরিটেজ ব্যবস্থা। এর ফলে সাধারণ মানুষকে মেডিকেল শিক্ষা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাই সেই কমিশন তার রিপোর্টে বলেছে নিটকে বাতিল করতে হবে, এর কোনো সাংবিধানিক বৈধতা নেই। এবং এটা সবার জন্য শিক্ষা, আমরা রাইট টু এডুকেশনের কথা বলি, এটা সবার জন্য শিক্ষার সমান অধিকারের সম্পূর্ণ বিপরীত। তাহলে কেন্দ্রীয় সরকার এটা কেন করছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো সারা দেশে তারা আধিপত্যবাদী রাজনীতি কায়েম করা। আরেকটা কারণ হচ্ছে সারা দেশে এই নিটকে কেন্দ্র করে একটা বিরাট দুর্নীতি। কারণ আপনারা জানেন নিটের প্রস্তুতির জন্য আমাদের ছেলেমেয়েদের আমরা অভিভাবকরা রাজস্থানে পাঠাই, বিভিন্ন কোচিং সেন্টারে পাঠাই। ওই সমস্ত কোচিং সেন্টারের ব্যবসা হচ্ছে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা। সেই ব্যবসার কমিশন আরএসএস পায়, সেই ব্যবসার কমিশন বিজেপি পায়, সেই ব্যবসার কমিশন কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা পায়, রাজ্য সরকারের মন্ত্রীরা পায়। তারা সেই এই প্রাইভেট কোচিং ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য নিটকে রাস্তায় নামিয়েছে। আরেকটা উদ্দেশ্য আছে, দেখবেন এবার কি হয়েছে, নিটে 24 লক্ষ ছেলে মেয়ে প্রায় পরীক্ষা দিয়েছে। কতটা আসন? 1 লক্ষ আসন। এবং 1 লক্ষ আসনের জন্য 24 লক্ষ ছেলে মেয়ে লড়াই করছে, রাত জেগে মা বাবার টাকা পয়সা খরচ করে লড়াই করছে। 1 লক্ষ আসন। আমাদের দেশে মেডিকেল সিট 1 লক্ষ। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজগুলোতে আমাদের দেশে 700-র মতো মেডিকেল কলেজ আছে। এর মধ্যে 400-র মতো মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ। এখানে সিট আছে 55,000 সিট। এবং সরকারি মেডিকেল কলেজে এখনো বাৎসরিক ভর্তি খরচ 2 লক্ষ থেকে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার মধ্যে।
এবং 5 থেকে 6 লক্ষ টাকার মধ্যে ডাক্তাররা বেরিয়ে যায়। অন্যদিকে প্রায় 42,000 সিট হচ্ছে আপনার প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে। এখানে বাৎসরিক ফি কোথাও 20 লক্ষ টাকা, কোথাও 25 লক্ষ টাকা, আর 5 বছরের ডাক্তার হতে খরচ লাগে 70 লক্ষ টাকা, 1 কোটি 2 কোটি টাকা। এবং এই যে নিটে প্রতি বছর কোয়ালিফাইং স্কোর বাড়িয়ে দেওয়া হচ্ছে, তারপরও এবারও 13 লক্ষ ছেলে মেয়ে কৃতকার্য হয়েছে। এর কারণ কি? কেন তাদের কৃতকার্য দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে ওই সমস্ত প্রাইভেট কলেজগুলোতে কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে সিট করে দেওয়ার জন্য। সবটাই হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা। এটা আগেও ছিল, আমরা আগেও, আমার অভিজ্ঞতা আছে, গত 2 বছর আগে আমরা একটা মামলা করেছিলাম। ত্রিপুরার একটি ছেলে, তার নিটে পরীক্ষার নম্বরে গন্ডগোল হয়েছিল। প্রথম যে নম্বর দেখানো হয়েছিল, পরবর্তী সময় তার নম্বর অনেক কম দেখানো হয়েছিল তার গ্রেডিং এ। কিন্তু আমরা আদালতকে একথা বিশ্বাস করতে পারিনি। তখন আদালত নিটের উপর আস্থা রেখেছিল, বলেছিল এনডিএ পরিচালনা করছে, তারা ভুল করতে পারে না, এত বড় ব্যবস্থা। কিন্তু ঘটনা ঘটছিল, দুর্ঘটনা ঘটছিল, দুর্নীতি হচ্ছিল। এই দুর্নীতি একদিনে তৈরি হয়নি। গত 17 সন থেকে আস্তে আস্তে এই দুর্নীতি ডালাপালা ছড়িয়েছে, আজকে একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে। তার ফলে আজকে দুর্নীতি বিস্ফোরণ হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, প্রেস পার্ট দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা বাণিজ্য করা হচ্ছে। তাই আজকে এই মিছিল শেষ নয়, এই প্রতিবাদ সভা শেষ নয়। যদি আমরা আমাদের শিক্ষাকে বাঁচাতে চাই, যদি আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আমরা রক্ষা করতে চাই, যদি আমরা নিশ্চিত করতে চাই এ দেশের ছেলে মেয়েরা উচ্চ মাধ্যমিক পাস করে নিটের গ্যালাগলে পড়ে আত্মহত্যা করবে না, তাহলে আমাদেরকে দাবি করতে হবে অবিলম্বে নিট বাতিল করতে হবে, লক স্টক ব্যারেল বাতিল করতে হবে, 2017 পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে যেতে হবে এবং রাজ্যের মানুষের মতামত দিতে হবে। শিক্ষাকে রাজ্য তালিকায় আনতে হবে। কারণ আমরা জানি আমাদের দেশে যখন 1935 সনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল, তখনও কিন্তু শিক্ষা ছিল রাজ্য তালিকায়, প্রভিন্সিয়াল লিস্টে। পরবর্তী সময় আমরা সংবিধান গ্রহণ করলাম, সংবিধানও 1976 অব্দি শিক্ষা ছিল রাজ্য তালিকায়। এটাই হওয়া উচিত। তো রাজ্যগুলো এতগুলো রাজ্যগুলো নিজস্ব প্রয়োজন, নিজস্ব চাহিদা, এগুলোকে বিচার করে রাজ্যগুলো শিক্ষা ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু জরুরি অবস্থার সময় 42তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে সরিয়ে যুগ্ম তালিকায় নিয়ে যাওয়া হলো। পরবর্তী সময়ে জনতা আমলে 77 সনে আমরা দেখলাম 44তম সংবিধান সংশোধন করে 42তম সংবিধান সংশোধনকে অনেক কিছুকে বাতিল করা হলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে শিক্ষাকে যুগ্ম তালিকায় রেখে দেওয়া হলো, সেই সংশোধনী বাতিল হলো না। তাহলে আজকেও শিক্ষার যুগ্ম তালিকায়। আর অন্যদিকে শিক্ষায় কেন্দ্রীয় সরকার ছড়ি ঘুরাচ্ছে, কেন্দ্রীয় সরকার তাদের মতাদর্শ চাপিয়ে দিচ্ছে, হিন্দি ভাষা চাপিয়ে দিচ্ছে, আমাদের রাজ্যগুলোকে বঞ্চিত করছে। আর শিক্ষায় কেন্দ্রীয় সরকার সবচেয়ে কম খরচ করছে। আমি কালকে একটি কাগজে দেখলাম, তা হিন্দুতে 2022 সালে আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রে রেভিনিউ এক্সপেন্ডিচার, সরকারি রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে 6 লক্ষ কোটি টাকা। এই সরকারি রেভিনিউ এক্সপেন্ডিচারের মাত্র 15% করছে কেন্দ্রীয় সরকার, আর বাকি 85% শিক্ষা খাতে খরচ করছে রাজ্য সরকারগুলো। কিন্তু রাজ্য সরকারগুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, রাজ্য সরকারগুলোর কথা বলার ক্ষমতা নেই, মতামত দেওয়ার ক্ষমতা নেই। কেন্দ্রীয় সরকার প্রতি 1 টাকায় 15 পয়সা খরচ করবে, কিন্তু ছড়ি ঘোরাবে এই নিটের মাধ্যমে শিক্ষাকে যুগ্ম তালিকায় রেখে। তাই আজকে আমাদের আওয়াজ তুলতে হবে যে নিটকে শুধু বাতিল নয়, 17 পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে হবে, শিক্ষাকে যুগ্ম তালিকায় আনতে হবে। এটা হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এবং নেটের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, ইউজিসি নেট কেলেঙ্কারি। আজকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা, এটা কেন হবে? এক দেশে এক পরীক্ষা নীতি কোথাও হয় না। হাতের 5টি আঙ্গুল সমান নয়, একটি আঙ্গুল দিয়ে আমাদের হাত আমরা পরিচালনা করতে পারি না। 5টি আঙ্গুল আছে বলে আমাদের হাত কর্মক্ষম। ঠিক তেমনি আমাদের দেশের বিভিন্নতাকে, আমাদের দেশের বৈচিত্র্যকে, আমাদের দেশের বহুত্ববাদী সংস্কৃতিকে, আমাদের দেশের বিভিন্ন ধারাকে সম্মান করতে হবে। এক ভাষা, এক নীতি, এক আখ্যান, এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া চলবে না। তার জন্য আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে। তাই বন্ধুগণ, এই কথা আমি বলছি এবং এটাই শেষ নয়। একটা কথা মনে রাখবেন, বাঘের বাঘ তার স্বভাব পরিবর্তন করে না। বিগত লোকসভা নির্বাচনে এই রাজ্যের ভারতবর্ষের মানুষ আরএসএস বিজেপির বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে, সংবিধানের পক্ষে বলিষ্ঠ রায় দিয়েছে। সমস্ত ষড়যন্ত্র, অসম লড়াই, সমস্ত কিছু অগ্রাহ্য করে ভারতবর্ষের মানুষ এই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। কিন্তু
পিছনের দরজায় দিয়ে ক্ষমতা এসেছে, ক্ষমতা আসার পরও আমরা লক্ষ্য করছি তারা তাদের স্বভাব পরিবর্তন করছেন না। আমাদের প্রধানমন্ত্রীর লজ্জা করে না? পরীক্ষা পে চর্চা বক্তৃতা করেন, মন কি বাত। কি প্রধানমন্ত্রী তা? উনি মনকে বাদ দিয়ে বক্তৃতা করলেন, 24 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে একটি কথা বললেন না, নিট নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন না। এ তো ভয়ঙ্কর নীরবতা, এ তো শয়তানের নীরবতা। আপনার নেট বাতিল হলো, প্রায় 15 লক্ষ ছেলে মেয়ে যারা অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখছে, যাদের যোগ্যতা আছে, তারা নেট পরীক্ষা দিল, পরীক্ষা বাতিল হয়ে গেল। আমাদের প্রধানমন্ত্রী মনকে বাদ দিয়ে একটি কথা বললেন না, এ নিয়ে কোনো উচ্চারণ নেই। উনি আবার কত দ্বিচারিতা, কত তন্ত্রকতা। উনি আবার পরীক্ষার আগে ছেলে মেয়েদের বক্তৃতা করেন, মন কি বাতে উপদেশ দেন কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, কিভাবে মনোসংযোগ করতে হবে। লজ্জা করেন একবার? রাত্রিবেলা আয়নায় গিয়ে নিজের মুখটা দেখেন না? এই কথাগুলো আমাদের বলতে হবে। প্রধানমন্ত্রী তো উচিত ছিল নিট নিয়ে, নেট নিয়ে আমাদের দেশের যুবকদের, ছাত্রদের আশ্বস্ত করা। যা ঘটেছে আমি দেখছি, তদন্ত হবে, শোনা হবে। একটি কথা তো বললেন না। শুধু কথা বলা নয়, এই যে নীরবতা, শয়তানের নীরবতা, ভয়ঙ্কর নীরবতা। তাদের স্বভাব পরিবর্তন হয়নি। তারা সেই একই ফেস্টিভালি কায়দায় আগামী দিনে ভারতবর্ষ শাসন করার চেষ্টা করবে। শুধু তাই নয়, পার্লামেন্টে দেখলেন না? পার্লামেন্টে রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে প্রকাশিত আলোচনার প্রয়োজন অস্বীকার না করেও কোনটা জরুরি? 24 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ, নিট কেলেঙ্কারি, এই নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না? সরকার পক্ষ বিরোধী পক্ষ মত বিনিময় করবেন না, সুরাহা খুঁজবেন না, ভবিষ্যৎ উত্তরণের পথ খুঁজবেন না? না, এ নিয়ে কোনো আলোচনা পার্লামেন্টে হলো না। এ তো ভয়ঙ্কর বিষয় হচ্ছে। তারা এত বড় সমস্যাটাকে অগ্রাহ্য করছে, অস্বীকার করতে চাইছে। এর বিরুদ্ধে একটাই রাস্তা আছে, আমাদের আন্দোলন। আমাদের সাহস অর্জন করতে হবে, সাহস সঞ্চয় করতে হবে। ভারতবর্ষের মানুষ আমাদেরকে পথ দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। এই সাহসকে সম্বল করে আগামী দিনে আমাদের আন্দোলন জারি রাখতে হবে শিক্ষার স্বার্থে। এবং আমাদের রাজ্যের কথা যত কম বলা যায় তত মঙ্গল, তত ভালো। এখানকার আমার তরুণ ছাত্র বন্ধু বলে গেছেন, বিদ্যাজ্যোতি প্রকল্প ভয়ঙ্কর অবস্থা। তখনই আমরা বলেছিলাম এ তো বিদ্যাজ্যোতির নামে 2 পয়সা কামানোর ব্যবস্থা। কারা বিদ্যাজ্যোতি প্রকল্প করেছে? কোন এনজিওদের এনেছে? তৎকালীন শিক্ষা সচিব কত টাকা কমিশন পেয়েছে? অন্য কারা কারা কমিশন পেয়েছে এগুলো আমরা জানি না। এগুলো আগামী দিনে প্রকাশ্যে আসবে না। তখনই তো বলা হয়েছিল শিক্ষাকে বিক্রি করা হচ্ছে। বিদ্যাজ্যোতির নামে ব্যবসা করার জন্য তারা রাস্তায় নেমে পড়েছে, স্কুলগুলিকে তারা দোকানে পরিণত করছে। এবং এর ফলে ভবিষ্যতে আমাদের ছেলেরা বিপাকে পড়বে, শিক্ষাঙ্গন থেকে আমাদের ছেলেমেয়েরা বেরিয়ে যাবে। এটাই হয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্প মুখ চুপে পড়েছে। আর আজকে আমাদের রাজ্যে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যে স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা তারাও শিক্ষার সাথে যোগাযোগ নেই, তারা শিক্ষার প্রসার চায় না, তার জন্য স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। এর জন্য আমাদের আন্দোলনে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ এই রাজ্যে জনশিক্ষার একটা দীর্ঘদিনের ইতিহাস আছে, 100 বছর ইতিহাস। সেই ইতিহাসের ভিত্তির উপর দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি স্কুল প্রতি বর্গ কিলোমিটার আছে। এটা ঘটনা। আমাদের রাজ্যে যত স্কুল আছে, যত স্কুলের বিস্তার হয়েছে, যত প্রথমতন্ত্রে স্কুল আছে ভারতবর্ষের কোথাও নেই। তারা আজকে সেই জায়গা না থাকে, সেই গৌরবজনক জায়গা থেকে ভারত ত্রিপুরাকে পিছিয়ে দিয়ে যেতে চাইছে। তার জন্য শিক্ষাঙ্গনে তারা স্কুল বন্ধ করা, এর জন্য আন্দোলন। শুধু এখানে মিছিল নয়, শিক্ষা বিভাগের দরজায় গিয়ে বসে থাকতে হবে। তাদের স্কুল শিক্ষা ভবন থেকে বের করা বন্ধ করে দিতে হবে। যতক্ষণ অব্দি না তারা এই স্কুল বন্ধ করার ফরমান বাতিল না করছে, আগামী দিনে শিক্ষা ভবন অবস্থান করে তাদের রাস্তা বের করে বন্ধ করে দিতে হবে। আগে ফরমান জারি বাতিল করুন, তারপর আপনার বাড়ি যাবে। এটা না করলে হবে না। ঠিক একইভাবে আইডিএম হসপিটালকে বেসরকারি করুন, কি অদ্ভুত ব্যাপার। এদিকে শুভেন্দু ভৌমিক কলকাতায় বসে এই শান্তিনিকেতন যে মেডিকেল কলেজ যারা করছে, অনুব্রত মন্ডলের এই এনজিও, তার বিরুদ্ধে দিল্লিতে চিঠি লিখছেন। আর এখানে পিছনের দরজা দিয়ে সেই সংস্থাকে এখানে মেডিকেল কলেজ করতে দেওয়া হলো। কত টাকার বিনিময়ে আমরা জানি না। টাকা কে পেয়েছে, কারা পেয়েছে, আপনারাই বলবেন। আগামী দিনে বেরিয়ে আসবে। এবং তারপর আমাদের ঐতিহ্যবাহী আইডিএম হসপিটালকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, শান্তিনিকেতনের হাতে। এটা ভয়ঙ্কর। এই 3টি বিষয় নিয়ে আজকের মিছিল এখানেই শেষ নয়। আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ জারি থাকবে। এবং যারা মনে করছেন কথা না বলে, সমস্যাটাকে স্বীকার না করে তারা পার পাবেন,
তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আগামী দিনে ভারতবর্ষের ছাত্র যুবরা, ভারতবর্ষের সাধারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে গর্জন করবেন। আজকের সভা, আজকের মিছিল তার একটি পূর্ব ঘোষণা। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। নমস্কার।